আজ ভোর রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে হল্যান্ড আর নরওয়ে। ভাইকিংদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। বগুড়ার মোট বরাদ্দে 74 কোটি টাকায় গেছে শাহে আলমের এলাকায়। স্থানীয়রা সন্তুষ্ট হলেও হেলিপ্যাড নিয়ে প্রশ্ন। নিজ নামে জমি কেনার অভিযোগকে ষড়যন্ত্র বললেন প্রতিমন্ত্রী। মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেইগুলি অভাব তো তাকে পূরণ করতে হবে। মন্ত্রী সালম আসবে এখানে, তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, যে এই জায়গা থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যেটুকু উন্নয়ন, এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার 7 এমপি সবসময় বলতে থাকবো ইনশাআল্লাহ। ভালো নেই চট্টগ্রামে জুলাই শহীদদের পরিবার। খোঁজখবর না নেওয়ার মতো অভিমানের সাথে মামলার ধীরগতি নিয়ে ক্ষোভ। তো সবাইকে ঘুরতে নিয়ে যায়, এখন তো আমার বাবা নাই, যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইল না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। নোয়াখালীতে দিনে দুপুরে অস্ত্রের ঝনঝনানি। প্রতিনিয়ত ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোর গ্যাং, বাড়ছে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। উজানের ঢলের পর লালমনিরহাট ও কুড়িগ্রামে তীব্র ভাঙন। ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার। স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। পুঁজিবাজারে গতি ফেরাতে ভালো কোম্পানিগুলোকে আনতে চায় বিএসএসসি। নীতি সংস্কারের পাশাপাশি আইনি পরিবর্তন চান চেয়ারম্যান। প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে মানুষের ঢল। প্রথমবার জনসম্মুখে আইআরজিসি প্রধান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। ইতিহাসের পাতায় মরক্কান রূপকথা। উত্তর আমেরিকার বুক ছিঁড়ে আরও একবার বিশ্বকে চমকে দিল অ্যাটলাস লায়ন্সরা। সহ আয়োজক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো। টেক্সাসের সবুজ গালিচায় তখন বারুদের গন্ধ। ম্যাচের শুরুতেই দলের সর্বোচ্চ গোলদাতা ইসমাইল সাইবারির ইনজুরির ধাক্কা, 8টি হলুদ কার্ডের পৈশাসিক শারীরিক ফুটবল। প্রথমার্ধ গোলশূন্য, যেন ঝড়ের আগে নীরবতা। কিন্তু দ্বিতীয়ার্ধেই শুরু হলো অ্যাটলাস লায়ন্সের সেই চিরচেনা গর্জন। 50 মিনিটে আশরাফ হাকিমির পাস থেকে যেন জাদুকরি এক তুলির টানে জাল খুঁজে নিলেন আজদিন উনাহি। 1-0 এগিয়ে গেল মরক্কো। কানাডা ফিরতে চাইল জোনাথন ডেভিডদের পা ধরে, কিন্তু মরক্কোর গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কানাডায় জন্ম নেওয়া ইয়াসিন বুনু। 82 মিনিটে ইব্রাহিম দিয়াজের সহায়তায় উনাহির ডাবল স্ট্রাইক। কানাডার স্বপ্ন তখন ভাঙনের মুখে। ম্যাচের শেষ মুহূর্তে কানাডার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সুফিয়ান রাহিমি। 3-0 গোলের মহাকাব্যিক জয়। প্রথম আফ্রিকান দল হিসেবে একাধিকবার বিশ্বকাপের শেষ 8-এ যাওয়ার নতুন কীর্তি গড়ল মরক্কো। ঘরের মাঠে কানাডার ঐতিহাসিক রূপকথার অবসান ঘটল বিষাদে, আর মরক্কো এখন প্রস্তুত বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের মহারণের জন্য।
মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। বাসপার কৌশলও বাঁচাতে পারল না প্যারাগুয়েকে। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শটে 1-0 জয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। চলমান বিশ্বকাপে মেসির সমান 7 গোল করে এখন যৌথ সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। রাউন্ড অফ 16-এর আগে 4 ম্যাচে ফ্রান্স করেছিল 13 গোল, উল্টো দিকে মাত্র 3 গোল করেছিল প্যারাগুয়ে। তার উপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আক্রমণ করতে গিয়ে 4 গোল খাওয়ার তরতাজা স্মৃতি। তাই তো ফ্রান্সের ফ্যান্টাস্টিক ফোর আক্রমণ ভাগ থেকে বাঁচতে বাস পার্ক করে বসে পড়ে প্যারাগুয়ে। 11 জন ফুটবলার মিলে ডিফেন্স করে গোল না খাবার গেম প্ল্যান নিয়ে মাঠে নামে দেশটি। এমন পরিস্থিতিতে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স, কিন্তু এই মানব দেয়াল ভাঙা যাচ্ছিল না কিছুতেই। প্রথমার্ধে ফ্রান্সের 302টির বিপরীতে মাত্র 76টি পাস দিয়েছিল প্যারাগুয়ে। ম্যারমেরে এই ম্যাচে কিছুটা উত্তাপ আসে, তবে সেটা খেলার কারণে নয়। ম্যাচের 35 মিনিটে প্যারাগুয়ের আন্দ্রেস কুবাসের ট্যাকেলে এমবাপ্পে মাটিতে পড়ে গেলে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। প্যারাগুয়ের রক্ষণে চিট ধরাতে ফ্রান্সের কোচ খেলোয়াড় বদল করেন। 61 মিনিটে বার্কোলার পরিবর্তে দ্রুত গতির দেজিরি দুয়েকে মাঠে নামান দেশমস। কৌশলটা কাজে লাগে। 65 মিনিটে দুয়ে প্যারাগুয়ের 4 ফুটবলারকে গতিতে পরাস্ত করে ঢুকে পড়েন ডি বক্সে। তাকে আটকাতে ফাউল করে প্যারাগুয়ে, কিন্তু শুরুতে ফাউল দেননি রেফারি। কিন্তু ভিআর এর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করলে পেনাল্টি পায় ফ্রান্স। সুযোগটা কাজে লাগান কিলিয়ান এমবাপ্পে স্পট কিক থেকে গোল আদায় করে নিশ্চিত করেন ফ্রান্সের জয়। এই ম্যাচে গোল করে মেসির সমান 7 গোল নিয়ে যৌথভাবে এবারের বিশ্বকাপের টপ স্কোরার এখন এমবাপ্পে। শুধু তাই নয়, মেসির মতোই টানা 2 বিশ্বকাপে 7 বা তার অধিক গোল করার রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই ফরাসি মেগাস্টার। এছাড়াও বিশ্বকাপে নিজের 19তম ম্যাচে 19 গোল করার কীর্তিও গড়েছেন এমবাপ্পে। ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের এমন নেতিবাচক ফুটবল বিরক্তির কারণ হয়েছে ফুটবল ভক্তদের। পুরো ম্যাচে 13টি ফাউল করা দলটির অ্যাপ্রোচে বিরক্ত ফ্রান্সের ফরওয়ার্ড ব্রাডি বার্কোলা। আমি এর আগে কখনো এমন ম্যাচ খেলিনি। পেছন থেকে এত ধাক্কাধাক্কির ম্যাচ। আমি যে আঘাতগুলো পেয়েছিলাম সেগুলোর পাল্টা জবাবও দিতে পারছিলাম না, কারণ তা করলে ওদেরই ফাঁদে পা দেয়া হতো। তবে এই অভিজ্ঞতারও প্রয়োজন ছিল। আমরা জিতেছি, এটাই বড় কথা। তবে কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে মেগাস্টারদের মহারণ। গত বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্ট এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, ঠিক যেন গত বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। শেষ 8 নিশ্চিন্তার মিশনে আজ 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। জয় দিয়ে ভাইকিংদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ইনজুরির কারণে খেলা হবে না পাকেতার, তবে অ্যাভেলেবেল থাকছেন রাফিনিয়া। এ ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। বিপরীতে আর্লিং হল্যান্ডে চড়ে জয়ের স্বপ্ন দেখছে নরওয়ে। বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে এই দু দল। শেষ 8-এ টিকিট পেতে একটা জুজু কাটাতে হবে ব্রাজিলকে, আর সেটি বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষের জুজু। সবশেষ 5 বিশ্বকাপের নকআউট থেকে সেলেসাওদের বিদায় নিশ্চিত হয়েছে কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি 4 দেখায় 2টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। ইতিহাস ও পরিসংখ্যান যখন পুরোপুরি বিপক্ষে কথা বলছে, তখন লাতিন জায়ান্টদের বাড়তি দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন রাফিনিয়া, মিলবে না লুকাস পাকেতার সার্ভিস। বিকল্প হিসেবে মার্তিনেল্লি ও রায়ানেই আস্থা কোচ কার্লো আনচেলত্তির। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। নরওয়ে বধে সেলেসাওদের মূল ভরসা হবেন ভিনিসিয়াস জুনিয়র। আসরে এখন পর্যন্ত 4 গোল ভিনির। সব মিলে গতিময় উইং ও 1-to-1 ড্রিবলিং স্কিলে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙাই হবে ব্রাজিলের পরিকল্পনা।
আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিপক্ষের শক্তির কথাটাও মাথায় রাখতে হবে, কারণ প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা সবসময় বিবেচনায় রাখতে হয়। তবে মূল লক্ষ্য থাকবে ম্যাচে আমরা ঠিক কী ধরনের আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তার উপর। রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে, সে এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ থাকতে পারে। পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বললেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সতর্ক ভূমিকায় নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও বড় পরাজয় জুটেছে ফ্রান্সের বিপক্ষে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে মিলাচ্ছে 16-এর টিকিট। যে যাত্রার কাণ্ডারি 5 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা আর্লিং হল্যান্ড। তবে উড়ন্ত ছন্দে থাকা ভিনিসিয়াসকে বোতলবন্দি করে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় নরওয়ে। আমি এখনো বলবো যে ব্রাজিলই ফেভারিট, তবে আমি এটাও বলেছি যে তারা একদম আকাশচুম্বী বা অনেক ফেভারিট তেমনটা কিন্তু আমার মনে হয় না, যেটা হয়তো তারা কয়েক বছর আগে বা 2-3-4 বছর আগে ছিল। এখন আমাদের কথা যদি বলি, আমরাও কিন্তু দীর্ঘ সময় ধরে খুব চমৎকার একটা ফর্মে আছি। আমাদের নিজেদের ওপর দারুণ আত্মবিশ্বাস আছে। হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরো দুর্বল করার পরিকল্পনা নরওয়ের। পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান করতে চায় ইউরোপ প্রতিনিধিরা। নরওয়ের বিপক্ষে যেমন কখনোই জিততে না পারার একটা পরিসংখ্যান আছে ব্রাজিলের, তেমনি 2006 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরের নকআউট পর্বে সেলেসাওদের বিদায় নিতে হয়েছে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলে। তবে এর আগের আসরগুলোতে তাদের ডাগআউটে কখনোই কোনো ইউরোপিয়ান কোচ ছিল না। এবার আছেন কার্লো আনচেলত্তি। তাকে দিয়েই সেই ইতিহাস পাল্টাতে চাইবে সেলেসাওরা। বিপরীতে চাপ মুক্ত হয়ে ব্রাজিলকে হারানোর লক্ষ্য নরওয়ের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। বগুড়ার শিবগঞ্জের জন্য বরাদ্দ এবং প্রতিমন্ত্রী শাহে আলমের নামে 242 শতক জমি ক্রয় ঘিরে বিতর্কের উৎস কি? অভিযোগ, ক্ষমতা পাবার পর নিজ নামে জমি কিনেছেন। 3টি ইউনিয়নের নামকরণের ক্ষেত্রেও করেছেন স্বজনপ্রীতি। আর এই বিষয়গুলো নিয়ে সরেজমিন অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। প্রতিমন্ত্রীর সঙ্গেই খোলাখুলি কথা বলেছেন। তার দাবি, এই বিষয়গুলো রাজনৈতিক ষড়যন্ত্র। অস্বীকার করেছেন সব অভিযোগ। সহকর্মী ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে বিস্তারিত দেখুন। বগুড়ার নতুন উপজেলা মোকামতলা। এখানকার লস্করপুর কাশীপুর মৌজার 242 শতকের এই জমির মালিক কে? সালাম জমি কিনছে। এখানে অনেক যে লোকজন উনি আসছিল, এখানে উপজেলা হওয়ার কথা। কালকে শুনলাম যে আরও কিনবি, শহরের জন্য কিনবি, বা ওই সামনে যদি পায় মিশালাম কিনবি। বর্তমানে এই জমির বাজার মূল্য শতক প্রতি 2.5 লাখ টাকা। স্থানীয় মঞ্জুর রায়হান রোজের কাছ থেকে এই জমি কেনা হয় 6 কোটি টাকায়। এপ্রিলের শেষ দিকে জমিটি কেনা হয়েছে মীর শাহে আলমের নামে, যখন তিনি প্রতিমন্ত্রী। মারা যায়, তা যাওয়ার পরে এখন তার বেড়া থাকে, তো কয়েক বছর খাইল। এবারে হঠাৎ করে শুনি যে বিক্রি হয়ে গেছে। বলে লেছে কি, হ্যাঁ, মীর শাহ আলম বলে লেছে 7.5 বিঘে, আর ওইদিকে 2.5 বিঘের মতন রাস্তা সহ, রাস্তা মেন রাস্তা পর্যন্ত ওইদিকে রাস্তার জন্য এই মোটা 2.5 বিঘে কেনা, তাতে ওই মোটামুটি 10 বিঘের মতন সম্পত্তি। বগুড়ার শিবগঞ্জে একটি হেলিপ্যাড বানানো হয়েছে, যার খরচ 1.90 লাখ টাকা। জেলা পরিষদের অনুকূলে বিশেষ বরাদ্দে হচ্ছে এই হেলিপ্যাড। 4 জুন এ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। হেলিকপ্টার নামবি, সেজন্য করেছে। হেলিকপ্টারে কে আসবে? এখন কে মন্ত্রী আসবে, মন্ত্রী সালম আসবে এখানে। তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, যেটি এই জায়গায় থাকবি, অফিস ঘর করবি, আর লোকজন থাকবি। মহাস্থানে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার। নারী মুসল্লিদের বিশ্রামের জন্য সেখানে শেড নির্মাণ করতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী ও মাজার কমিটির উপদেষ্টা মীর শাহে আলম। এজন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করান 74 লাখ টাকা। অথচ সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় যে কোনো ধরনের স্থানীয় অবকাঠামো নির্মাণে প্রত্নতত্ত্বের আপত্তি, আর বিষয়টি গণমাধ্যমে চলে আসায় এখন সে কাজ বন্ধ। পাগলা পাগলের থাকার জায়গা হয়তো, আর অন্য লোকজন, আবাসিক লোকজন তো আসে জায়গার পায় না, হুট করিয়া তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয় কাজ হবে এটা জানেন, কিন্তু এটা ডিজাইনটা সম্পর্কে হয়তো কারণ এটা জেলা পরিষদ ডিজাইনটা তাদের কাছে ডিজাইনটা আছে, এবং ঠিকাদার যে কাজ করতেছে তারাই হয়তো জানে।
প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা শিবগঞ্জে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদ, অডিটোরিয়াম, নারী পুরুষের জন্য আলাদা ক্রীড়া একাডেমি। যেসব রাস্তা এতদিন ছিল আধা কাঁচা, সেগুলোর ইটের সোলিংয়ের কাজে বরাদ্দ দেওয়া হয়েছে 3 কোটি টাকা। যদিও এলাকার মানুষ চান পাকা রাস্তা। গাড়ি লাইন যাবে পাকায় ভালো হয়, ঢালাই দেওয়াটা উত্তম। হয়তো ব্লকে একটা উল্টে গেল, গাড়ি ঘোড়া যাতায়াত করতে আরো অসুবিধা বেশি হয়। বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি 74 কোটি টাকার প্রকল্প শুধু প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে গেছে বলে অভিযোগ। আরও বলা হয়, ঘুরে ফিরে ঠিকাদারির কাজ পেয়েছে তার ছেলে সহ নিকটজনেরাই। কাজ করতেছে, অনেকেই করতেছে, এবং সবাইকে যে জোর জুলুম করে সেই রকম না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাদের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি নিজেও ঠিকাদার। আজ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত লাইসেন্সে কোনো কাজ করতে, আমরা কিনে কাজ করতেছি। হয়তো কেউ কাজ পেলো, যদি আমরা বলে কয়ে যদি দেয়াইতে দিল, না দিলে নাই। যদিও এলাকার মানুষ বলছেন এ বরাদ্দ পর্যাপ্ত নয়, তাদের আরও দরকার। কারণ 17 বছর এ এলাকা ছিল ন্যূনতম উন্নয়ন বঞ্চিত। আমাকে এটা উদ্যোগ নিয়েছে যারা উন্নয়ন করলো, আগে তো কিছুই হয়নি। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেকটা মানুষ চায়, যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলি অভাব তো তাকে পূরণ করতে হবে। বরাদ্দটা এখানে প্রপার ইউজ করা হয়, এটা আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। কিন্তু যদি জনস্বার্থে ব্যবহার না হয় বা এটা কুক্ষিগত হয়ে যায় দলীয়ভাবে, তাহলে এটা। উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে প্রশ্ন, লটারি পদ্ধতি হওয়ার পরও কাজগুলো কেন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে? ওনার ছেলের যে নামে যে লাইসেন্সটা রয়ে গেছিল, অনেকেই তার রাজনৈতিক কর্মীরা ব্যবহার করতেছে। ওনার হয়তো মানা করা উচিত ছিল, আগে থেকে মানা করা উচিত ছিল, উনি হয়তো বুঝতে পারে নাই। আগে হয়তো সে আমার গাবতলী বা আমার সিরাজগঞ্জ বা শেরপুরের লোক আসা করতো, এখন এরা চায় আমরাই করব। এই একটা থাকে, এখানে মন্ত্রীর কোনো সে থাকে না। মন্ত্রী হয়তো রিকোয়েস্ট করে যে কাজটা পাইছে সে মির্জা কনস্ট্রাকশন সিরাজগঞ্জ, হয়তো এই ভদ্রলোক বলতে যে আপনার নামেই হোক, আপনার ইতেই হোক, কাজটা আমি করি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, উন্নয়ন কাজ বন্টনে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব নেই। প্রভাব বলতে তো আপনার ওইভাবে যে সিনিয়ে নেবে বা নিজেটা, ওটা তো কোনো প্রভাব না। তদবির তো এটা থাকতেই পারে। আমিও যখন আমার তদবির যদি বলি যে স্যার আমার এখানে ভিতরে মসজিদটা লাগবে, এই তদবির, এটা তো আর অন্য কিছু না। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শুরু 3টি নতুন ইউনিয়ন নিজ বংশ ও ছেলেদের নামে নামকরণ করা নিয়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণশুনানির আয়োজন পরিণত হয় স্বতঃস্ফূর্ত ভোটাভুটিতে। নিজেদের ইউনিয়নের নাম এখন নিজেরাই ঠিক করছেন এলাকাবাসী। নাম কি চান ইউনিয়নের? রহবল চাই। এখন যেটা দিছিল ওইটা চান নাই? না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। ইউনিয়নের নাম কি চান? রহবল। রহবল চান? রহবল, সবাই রহবল চান। এছাড়া এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিজের নামে করার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলোর বেশিরভাগই তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে নামকরণ করা। মীর শাহে আলম তখন আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে 2009 সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। স্থাপিতগুলো তো অনেক আগে, 11, 12 কলেজ স্কুলগুলো 3, 4 এগুলো তো অনেক আগে। আপনি বাড়ির নেম প্লেটটাই দেখেন 2005 সাল। রাস্তাঘাট রিপেয়ার হচ্ছে, স্কুল তো আছে আমাদের এখানে, আমাদের পারিবারিকভাবে এগুলো স্কুল আছে। সঠিক বেঠিক মিলিয়ে এসব অভিযোগের জবাব চাই আমরা প্রতিমন্ত্রীর কাছে। তার দাবি, এগুলো বগুড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যেটুকু উন্নয়ন, এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার 7 MP সবসময় বলতে থাকবো ইনশাল্লাহ। লাস্ট 3-4 মাসে কি আপনার নামে কোনো জমি কেনা হয়েছে মোকামতলায় 242 শতক রোজ নামে কারো কাছ থেকে? আমার নামে ঠিক না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে। আমার ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবং আগে পরে কেন, জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই। কারণ আমার লিমিটেড কোম্পানি তো, আমি আর ওই কোম্পানির মধ্যে নাই। কমপ্লেক্স অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। অথচ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় মীর শাহে আলমের নিজের স্থাবর সম্পদ ছিল মাত্র 31.13% জমি। তার স্ত্রীর নামে 26% আর নির্ভরশীল 2 ছেলে মেয়ের কোনো জমিই ছিল না। প্রতিমন্ত্রী হওয়ার পর গেল 3 মাসে স্থাবর সম্পদ বেড়েছে 8 গুণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ পরিবারগুলো ভালো নেই। মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তারা।
অভিযোগ 2 বছর না পেরোতেই কেউ খোঁজ খবর নেয় না। কষ্ট আর অভিমান নিয়ে কাটছে দিন। পুলিশের দাবি, প্রতিটি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ দিকে। চট্টগ্রামের লালখান বাজারে ছোট্ট এই ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন জুলাই আন্দোলনে শহীদ ওমর ফারুকের স্ত্রী। স্বামী নিহতের পর থেকে তিনি 2 সন্তানের বাবা, তিনিই মা। সেটা হয়তো আমার শ্বশুরের সাথে করে। 16 জুলাই 2024 সালে আন্দোলনে উত্তাল মুরাদপুর। সেই পথ দিয়ে দুপুরে ভাত খেতে দোকান থেকে বাসায় যাচ্ছিলেন কাঠমিস্ত্রি ফারুক। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। স্বজনরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় সে বছর মামলা করলেও নেই কোনো অগ্রগতি। সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান পরিবারটি। যে প্রথম মৃত্যুবরণ করেছে সে বিচারের এখনো শেষ মূলত হয় নাই, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় দাফেরগুলা এখন আদৌ হবে কিনা সেটাও বিশ্বাস নেই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে প্রকৃত আসামি তার বিচারটা যাতে দ্রুতই হয়। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়, তো সবার বাবা তো সবাইকে ঘুরতে নিয়ে যায়। এখন তো আমার বাবা নাই, যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। একই দিন আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার পর 77 জনের বিরুদ্ধে মামলা করলেও অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইলো না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। আমাদের তো নাই, আমাদের তো কোনো খোঁজখবর নেই। এখন আমার সন্তানের বিচার আমি চাইবো না, পাইবো না, এটা তো এই রাষ্ট্রের কাছে আমার চাওয়া যেন এই তদারকি করে এর বিচারটা যেন করা হয়। সিএমপির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 14টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 2 বছরে একটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 2 মাসের মধ্যে মার্ডার কেস যেগুলো আছে, গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্ত কাজ প্রায় শেষ হয়ে যায়। যেহেতু মামলাগুলি স্পর্শকাতর, অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কেউ নিরপরাধ কোনো ব্যক্তি যেন সাজা না পায়। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম জেলা ও মহানগরে অন্তত 12 জন প্রাণ হারায়। এর মধ্যে ওয়াসিম আকরাম, হৃদয়চন্দ্র তরুয়া ও ইমন অন্যতম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে ওই বিভাগের 12 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে তাদের বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, ইতিহাস বিভাগের 54তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের ডেকে কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও পোশাকের নিয়ম শেখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ সময় নবীন এক শিক্ষার্থী কৌশলে জাকসুর এক কার্যকরী সদস্যর কাছে খবর দেন। পরে প্রক্টোরিয়াল টিম এবং জাকসুর অ্যান্টি র্যাগিং সেলের সদস্যরা তাদের উদ্ধার করে। একই সাথে অভিযুক্ত শিক্ষার্থীদেরও আটক করে। পরে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা। এর ফলে অভিযুক্তরাও ঘটনার দায় স্বীকার করেন। নোয়াখালীতে চলছে অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি আর প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ব্যবহৃত হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র। যদিও পুলিশ বলছে অভিযান চলছে নিয়মিত। গত 9 জুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক নামে এই যুবককে এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। শুধু এই ঘটনায় নয়, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এমন ঘটনা এখন জেলাবাসীর কাছে নতুন আতঙ্ক। আর মারধর করি, চিন্তিত করি, লইজার এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি এবং প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের যোগান, বেচাকেনা এবং ব্যবহারে উৎসাহ দিচ্ছে প্রভাবশালী কিছু ব্যক্তি। তাদের আশ্রয় প্রশ্রয়ে গড়ে উঠছে অস্ত্রনির্ভর কিশোর গ্যাং। উঠতি বয়সী কিশোরদের একটি অংশ সহজেই জড়িয়ে পড়ছে সহিংসতার এই সংস্কৃতিতে। এতে নিরাপত্তাহীনতায় জনমনে বাড়ছে উদ্বেগ। এলাকার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে, অবৈধ অস্ত্র এগুলা দিয়ে ছিনতাইকারী করতে আছে, খুন করতে আছে। এলাকাতে অস্ত্র বাড়ে গেছে, আমরা দোকানদাররা বা সাধারণ মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গত 1 মাসেই জেলার বিভিন্ন এলাকায় ঘটেছে একাধিক গুলির ঘটনা। এতে আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন অভিযানে দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। তবে স্থানীয়দের দাবি, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় থামছে না অবৈধ অস্ত্রের বিস্তার।
তো সন্ত্রাসীগত অনেক বড় হাত আছে, অনেক বড় গ্যাং হেগো। এটা কিশোর গ্যাং, এদের পিছনে অনেক প্রভাবশালী লোক ছিল, অনেক বড় ভাই আছে। পুলিশে একটা প্রকৃত আসামি ধরতে পারতেছে না, উল্টা আসামিরা আমাদের ধমকি দিতেছে। এই ছেলেগুলিরে যারা অবৈধ অস্ত্র বহন করার জন্য সাহস, উৎসাহ অথবা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তাদেরকে লালন পালন করতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। পুলিশ বলছে অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত করতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসে বেশ কয়েকটি গোলাগুলি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে, সংশ্লিষ্ট থানাগুলিতে মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং কয়েকটি ঘটনায় আসামি আটকও হয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নদী ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রামের বিভিন্ন এলাকা, ভিটেমাটি হারিয়ে শতাধিক পরিবার উদ্বাস্তু। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে আসা ঢলের পানি কমলেও তীব্র ভাঙন লালমনিরহাটের ধরলা নদীতে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও দীর্ঘমেয়াদী সমাধান চান নদীপাড়ের মানুষ। বাড়ির সীমানা প্রাচীর ভেঙেছে আগেই, এখন সেই থাবা পড়েছে বসত ভিটার ওপর। প্রতিদিন একটু একটু করে নদীর গর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি। এই চিত্র কুড়িগ্রামের। সদর উপজেলার মুন্সিপাড়া ও বানিয়াপাড়া অংশে দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদে ভাঙন শুরু হয়েছে। এছাড়া তিস্তা, ধরলা, গঙ্গাধর, জিঞ্জিরাম নদীর দুই পার জুড়েও তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল এক সপ্তাহে বামনডাঙ্গা, রানীগঞ্জ, ধাউরার কুঠি সহ জেলার 40টি পয়েন্টে প্রায় 5 কিলোমিটার এলাকার ঘরবাড়ি আর ফসলি জমি হারিয়েছে শতাধিক পরিবার। ঝুঁকিতে হাটবাজার, মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ি ভাঙি গেছে, কাঁচাড়ত বাসের গাছের শিপে দিয়ে আমরা তুলবি না ভাঙিয়ে ওরা এই জায়গায় জায়গা নাই, অন্য ওই চড়ে গেছে। কি খায় না খায় মনে করেন পরিবেশ মনে করেন অনেক কষ্ট করিয়ে চলে। যাত্রাপুর হাট এবং বিজিবি ক্যাম্প সহ সবকিছু ঝুঁকিতেই রয়েছে। ভাঙন কবলিত এলাকায় সরকারিভাবে চাল, শুকনো খাবার দেয়া হলেও স্থায়ীভাবে বসবাসের কোনো বন্দোবস্ত এখনো করা হয়নি। আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি যাতে এই সব ভাঙনের শিকার পরিবার তারা মাথা উঁচা ঠাঁই পায়। 40টির মতো জায়গায় আমরা ভাঙন পরিলক্ষিত পেয়েছি। এর মধ্যে আমরা 30টি জায়গায় ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন শুরু করেছি। এর বাইরেও আমরা পর্যবেক্ষণে রেখেছি বাকি স্পটগুলো। পরবর্তীতে আমরা অবস্থা বুঝে সেখানেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এদিকে লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকায় তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করলেও স্থানীয়দের জন্য নতুন বিপত্তি ভাঙন। দীর্ঘদিন সংস্কার না করায় ঝুঁকিতে ধরলার ডান তীর রক্ষা বাঁধটি। আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। সম্প্রতি ধরলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। জানান, একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে 300 কোটি টাকার প্রকল্প। ধরলা নদী ডান তীর রক্ষার একটি বড় প্রকল্প জমা হয়েছে প্ল্যানিং কমিশনে। এটি হয়তো অনুমোদন হয়ে গেলে শীঘ্রই একনেকে উত্থাপিত হয়ে গেলে প্রায় 300 কোটি টাকার একটি এস্টিমেট করা হয়েছে, যাতে স্থায়ীভাবে আমরা এটা ডান তীর রক্ষা করতে পারি। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত সময়ে দৃশ্যমান পদক্ষেপ চান ধরলাপাড়ের বাসিন্দারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন এলাকাগুলো এবং ভাঙন ঠেকাতে স্থায়ী পদক্ষেপ গ্রহণের বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, বা ইতোমধ্যে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? পূর্বে যদি বলি, আমাদের কুড়িগ্রামের 9টি উপজেলা, 16টা নদ নদী বেষ্টিত। আসলে কোন এলাকার বলা যায় ঝুঁকিপূর্ণ এটা বলাটা মুশকিল, কারণ 9টি উপজেলায় বলতে গেলে কুড়িগ্রামের প্রধান যে 6টি নদী রয়েছে, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার এবং জিঞ্জিরাম, এইসব নদীর ভাঙনে কিন্তু এবার বন্যায় গেল এক সপ্তাহ আগে যে বন্যাটা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 5টি উপজেলায় সবচেয়ে বেশি ভাঙন। এর মধ্যে 40টি পয়েন্টে
প্রায় 5 কিলোমিটার নদীপথে কিন্তু ভাঙনটা অব্যাহত রয়েছে। আর এই পানি ওঠার পরপর জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলিয়ে পানি উন্নয়ন বোর্ড কিন্তু তাদের ভাঙন রোধ চেষ্টা করছে, যদিও সেটা খুবই আশাব্যঞ্জক নয়। স্থানীয় লোকজনের অভিযোগটা হচ্ছে যে নামমাত্র কাজ করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, যেটা শুকনো মৌসুমে যদি এই ভাঙন রোধে এবং নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করা যেত, তাহলে এই প্রতি বছর যে ভাঙনটা হয় সেটা থেকে কিছুটা মানুষ রেহাই পেত। তাদের সহায় সম্পদ এবং কৃষি জমি যারা আবাদ নির্ভরশীল তারা কিন্তু কিছুটা রেহাই পেত। ফলে দেখা যাচ্ছে প্রতি বছর দেখা যায় যে পানি ওঠানামার সঙ্গে সঙ্গে, নদ নদীর পানি ওঠানামার সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙনটা তীব্র আকার ধারণ করে। সেই তুলনায় কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না, জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক যতটুকু কাজ করা হয় ততটুকুই। এর বাইরে কিন্তু খুব একটা দেখা যায় নদী ভাঙনের প্রকল্প এখানটায় খুব একটা নাই। আর যেসব দুই একটা নদীতে ব্লক ফেলিয়ে যে তীর রক্ষার কাজ চলছে, সেগুলোও কিন্তু খুব যে কাজের মান নিয়ে একটা কিন্তু প্রশ্ন রয়েছে। ফলে দেখা যায় যে এই অঞ্চলে যে নদী ভাঙনে মানুষ নিঃস্ব হওয়া যে প্রবণতাটা সেটা কিন্তু দিন দিন বাড়ছেই। আর আমরা জানি যে কুড়িগ্রামে 16টা নদ নদীর প্রায় 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে, সেখানটায় প্রায় 8 থেকে 10 লাখ মানুষের কিন্তু বসবাস। ফলে দেখা যায় এই অঞ্চলে বেশি কর্মসংস্থান বা স্থায়ী কর্মসংস্থান না থাকার কারণে কৃষি নির্ভরশীল মানুষজন কিন্তু এই আবাদ কিস্তির উপরেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়, যার কারণে প্রতি বছর নদী ভাঙনের কারণে কিন্তু এই মানুষগুলো দেখা যায় বছরে আমরা দেখছি প্রায় 2500 পরিবার গৃহহীন হয়ে পড়ে, তাদের সহায় সম্পদ হারিয়ে। পুরবী। ধন্যবাদ নাজমুল, বিস্তারিত জানছিলাম আপনার থেকে। অবশ্যই পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। গাজীপুর সিটি কর্পোরেশনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত রাখতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। শনিবার চন্দনা চৌরাস্তায় STS প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার জানান, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে 57টি ওয়ার্ডে STS ও ডাম্পিং স্টেশন স্থাপন করা হচ্ছে। এছাড়া ওয়ার্ডগুলো পরিদর্শন করে এডিস মশার উৎপত্তি স্থল খুঁজে বের করে টাস্কফোর্স গঠন করবে। প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক মশক নিধন ওষুধ সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হবে। এ সময় নাগরিকদের নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান প্রশাসক। ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার যে প্রাদুর্ভাব দেখা দেয়, এই থেকে যাতে গাজীপুর সিটি কর্পোরেশন একটি ডেঙ্গু মুক্ত এবং চিকুনগুনিয়া মুক্ত এই শহরবাসী যাতে এদের থেকে মুক্ত পায়, সেই লক্ষ্যে আমরা টাস্কফোর্স গঠন করেছি। বর্তমান সরকার শুধু উন্নয়ন পরিকল্পনা করেই বসে থাকছে না, সেসব বাস্তবায়ন হচ্ছে কিনা তারও খোঁজ খবর রাখছে। তাই দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই, এমনটাই বলছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে উন্নত জাতের ধান বীজ, সার, নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী পুতুল আরও বলেন, কৃষি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষকদের সহায়তায় সরকার নানা প্রণোদনা দিচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা সরকারের পক্ষ থেকে একটি মেসেজ যাওয়া যে আর কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, আর কোনো ধরনের জনগণের হক যারা ছিনিয়ে নেয় তাদেরকে প্রশ্রয় দেওয়া হবে না, এবং বর্তমান সরকার যে জনগণের সরকার সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। ভালো কোম্পানির তালিকাভুক্তি ছাড়া শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়, এমনটাই অভিমত বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের। জানান, শুধু প্রণোদনা দিয়ে ভালো কোম্পানি আনা যাবে না, আইপিও প্রক্রিয়া সহজ করতে হবে। এজন্য আইন সংশোধনের উদ্যোগ নিতে চান কমিশন চেয়ারম্যান। বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে মিউচুয়াল ফান্ডকে আবারও শক্তিশালী করা হবে। মার্জিন ঋণ নীতিমালায় আসবে পরিবর্তন। সংকট কাটিয়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। 1 মাসের বেশি সময় ধরে লেনদেন হচ্ছে 1000 কোটি টাকার উপরে। এ সময় সূচক বেড়েছে 300 পয়েন্টের বেশি, আর বাজার মূলধন প্রায় 10,000 কোটি টাকা। বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় কিছুটা আস্থা ফিরেছে বিনিয়োগকারীদেরও। পুঁজিবাজারের স্থিতিশীলতায় কিছুটা স্বস্তিতে বিএসইসির নতুন কমিশন।
তবে দুশ্চিন্তা আছে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে। 2 বছরের বেশি সময় ধরে আইপিও শূন্য পুঁজিবাজার, তাই ভালো কোম্পানি বাজারে আনতে দ্রুতই উদ্যোগ নিতে চাই বিএসইসি। I need good scripts in the market to increase my market capitalization. যত বেশি বড় হবে, যত টার্নওভার বাড়বে, মানুষের কথা কিন্তু আবার এসে যাবে যে দ্য স্টক মার্কেট ইটস ভাইব্রেন্ট, একসময় যেটা ছিল। কিন্তু আপনি যদি দেখে থাকেন দ্য লাস্ট 15-20 ইয়ার্স যে ইকুইটি শেয়ার ছিল ওটাই রয়ে গেছে। কিন্তু আপনার ভালো কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আসেনি। এখন মেইন ফোকাসটা ওখানে কিন্তু যে হাউ ডু আই গেট ভেরি কুইকলি গুড স্ক্রিপ্টস ইন টু দ্য মার্কেট, হাউ ডু আই স্ট্রিমলাইন দ্য প্রসেস, যে 3 মাসের মধ্যে কেন হবে না বা 6 মাসের মধ্যে কেন হবে না। বিএসইসির চেয়ারম্যান বলেন, শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে কারসাজি বন্ধ করতে হবে। এ বিষয়ে তৎপর নতুন কমিশন, বাড়ানো হয়েছে নজরদারি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় আবারও সক্রিয় করা হচ্ছে মিউচুয়াল ফান্ডকে। খুচরা বিনিয়োগকারী মার্কেটে আছে কিন্তু ইনস্টিটিউশন নাই কেন? বিকজ মিউচুয়াল ফান্ড একসময় ছিল, পরে নানা কারণে মিউচুয়াল ফান্ডগুলো বিলুপ্তি হয়ে গেছে অনেকটা বলতে পারেন, আছে এখনও। বাট তো আমরা চেষ্টা করছি ওই যে আপনার ফোরামটা ওটাকে আবার জাগরণ করার জন্য মিউচুয়াল ফান্ডটা। এটা না হলে কিন্তু আলটিমেটলি খুচরো বিনিয়োগকারীরা বারবার কিন্তু আহত হবে। কিন্তু ইন দ্য নেক্সট 3 to 6 months টাইম আপনারা দেখবেন যে চেঞ্জগুলো কি আসছে কিন্তু, এবং চেঞ্জগুলো অনেক তাড়াতাড়ি হবে কিন্তু। এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। পুঁজিবাজার উন্নয়নে দ্রুতই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। 3 থেকে 6 মাসের মধ্যে আইনে বড় পরিবর্তন আসবে। লেনদেন বাড়াতে মার্জিন ঋণ নীতিমালায় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি। আমাদের 3টা রুল আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে যাচ্ছি, আইপিও রুল, মার্জিন রুল অ্যান্ড দি মিউচুয়াল ফান্ড রুল। এই 3টা ভেরি ক্রিটিক্যাল ফর দি মার্কেট। কিন্তু আপনার মার্জিন রুল ইজ ভেরি ক্রিটিক্যাল, বিকজ আজকে মার্জিন লেন্ডিং হচ্ছে না বলে মার্কেট কিন্তু গ্রো করছে না, কারেক্ট? যদি মার্জিন রুলটাকে আমি যদি মার্কেট বন্ধ করতে পারি, টার্নওভার বাড়বে ইন দ্যাট কেস অটোমেটিক্যালি। আপনি দেখবেন যে দ্য নেক্সট ফিউ মান্থস ভলিউম যখন বাড়বে, মানুষ কথাবার্তা আবার শুরু করবে যে মনে হচ্ছে আমাদের স্টক মার্কেটটা আবার নতুন একটা দিক দেখা দিচ্ছে। কিন্তু চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে লেনদেনে কোনো হস্তক্ষেপ করবে না বিএসইসি, তবে তৈরি করে দেয়া হবে বিনিয়োগের সহায়ক পরিবেশ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 71 বছরের রিনা রিসেল ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ময়মনসিংহ এলাকায় বাস এই কারো নারীর। থাকতেন চড়া জীর্ণ ঘরে, ভিক্ষার টাকায় করতেন দেনাতিপাত। তবুও ত্রয়োদশ সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে তুলে দেন ভিক্ষার জমানো সম্বল। সেই প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভোলেননি বৃদ্ধার মমতা। প্রথম বেতন দিয়ে বানিয়ে দিয়েছেন নতুন ঘর, আনুষ্ঠানিকভাবে যা রিনা রিসেলকে বুঝিয়ে দেওয়া হয়েছে। হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে শেষ প্রান্তের একটি বাড়ি। এখানেই বসবাস 71 বছর বয়সী গারো নারী রিনা রিসিলের। ভাঙাচোরা ঝুঁকিপূর্ণ একটি ঘরে বছরের পর বছর ধরে দিন কাটিয়েছেন তিনি। জীবিকার একমাত্র অবলম্বন ছিল ভিক্ষাবৃত্তি। সেই আয়ে কোনো মতে জুটত 2 বেলার খাবার। খিদা লাগলে দেখাই কান্নাইলে এই পয়রা চাই, আমি মুড়ি তুলে না খাইয়া পানি খাই, এইভাবেই আমার দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিজের পছন্দের প্রার্থীকে সহযোগিতা করতে স্থানীয় এক যুবকের মাধ্যমে ভিক্ষা করে জমানো 70 টাকা পাঠিয়েছিলেন রিনা রিসিল। ব্যানার দেখে বলে এটা রুবেল ভাই না, আমি বললাম হ্যাঁ রুবেল ভাই। পরে বলো এই টাকাটা নাও, এটা রুবেল ভাইয়ের জন্য খরচ করো। পরে আমি বললাম যে রুবেল ভাইয়ের তো অনেক টাকা আছে, এই টাকা দিবেন কেন? টাকা দেওয়ার দরকার নাই। তার না, রুবেল ভাই খুশি হবে, টাকাটা নাও। আমার সাধ্য নাই, আমি ভিক্ষা করে যা পাইছি আমি এমপি ভাইয়ের লাগে 70 টাকা দিছি, আর এমপি ভাইয়ের লাগে আমি 30টা রোজা করছি, আরও করছি 6 রোজা, আরও করছি 3 রোজা। সেই নির্বাচনে ময়মনসিংহ 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান ওমর রুবেল। নির্বাচনের সময় বৃদ্ধার ভালোবাসা ও আন্তরিকতার কথা ভোলেননি তিনি।
সংসদ সদস্য হিসেবে পাওয়া নিজের প্রথম বেতনের অর্থ দিয়ে রিনা রিসিলের ভিটায় নির্মাণ করে দেন একটি নতুন ঘর। নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে ঘরটি বুঝে দেয়া হয় তার হাতে। সম্মানের প্রথম টাকাটা দিয়ে আসলে আমি ওনার জন্য একটা ঘর তৈরি করে দিয়েছি। আমাদের এই হালুয়াঘাট দরিদ্রতম উপজেলা, এখানে অনেক মানুষ গৃহহীন আছে। আমি ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে চেষ্টা করব আমার এলাকার একটা মানুষের যেন গৃহহীন না থাকে। স্থানীয়দের প্রত্যাশা, এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো সমাধানেও কার্যকর ভূমিকা রাখবেন সংসদ সদস্য। বছর এমনি বিজেপি আওয়া যাওয়া করে অনেক অসুবিধা হয়। আমরা চাই যে রাস্তা দুটা বালা হোক, নদী নালা দেখা সব বাড়িঘর ভাঙ্গা লয়ে থাকা। এমপি যদি আমাকে রাস্তাটা করে দেয় তাহলে আমরা তো একটু ভালো হয়ে চলতে পারি। জীবনের শেষ প্রান্তে এসে নতুন একটি ঘর পেয়েছেন রিনা রিসিল। যে স্বপ্নকে একদিন অধরা মনে হয়েছিল, স্বপ্নের মতোই সেটি আজ বাস্তবে রূপ নিয়েছে, তাই তিনি খুশি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনের মতো জনতার ঢল নেমেছে তেহরানের রাজপথে। শোকের মাতম চলছে ইমাম খামেনির গ্রান্ড মোসাল্লায়, যেখানে রাখা হয়েছে খামেনি ও পরিবারের 4 সদস্যের মরদেহ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ শোকের মিছিলে সামিল হয়েছেন সব বয়সীরা। প্রিয় নেতার স্মরণে দোয়া চলে রাত অবধি, কান্নায় ভেঙে পড়েন লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার 4 মাস পর শনিবার শুরু হয় খোমেনিকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা। 7 দিনের আয়োজনে অংশ নিয়েছে অন্তত 100 দেশের প্রতিনিধি। ধারণা, পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে 2 কোটি মানুষ। তেহরান, কুম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই দাফন করা হবে মাশহাদে প্রয়াত ইরানি নেতাকে। জনসম্মুখে এলেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নতুন কমান্ডার আহমেদ ওয়াহিদি। মার্কিন হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রথমবার দেখা গেল এই শীর্ষ কমান্ডারকে। কুদস ফোর্সের প্রতিষ্ঠাকালীন প্রধান ছাড়াও ইরানের 2 প্রেসিডেন্টের শাসনামলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে মার্কিন ও ইইউর নিষেধাজ্ঞাও। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর অবশেষে জনসম্মুখে এলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নতুন কমান্ডার ইন চিফ আহমদ ওয়াহিদি। মার্চে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম এই শীর্ষ কমান্ডারের দেখা মেলে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন অত্যন্ত হাই প্রোফাইল এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব আহমদ ওয়াহিদি। 1980 দশকে ইরানের কুদস ফোর্সের প্রথম কমান্ডার হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর 2009 থেকে 13 সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদের শাসনামলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন কমান্ডার ওয়াহিদি। শুধু তাই নয়, 2021 থেকে 24 সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। প্রয়াত সর্বোচ্চ নেতারও একজন আস্থাভাজন ছিলেন আহমদ ওয়াহিদি। আয়াতুল্লাহ খামেনি আমাদের হৃদয়ে, আত্মায় এবং অস্তিত্বে মিশে আছেন। চিরকাল থাকবেন আমাদের সবার মাঝে, প্রিয় ইরানে এবং মুসলিম উম্মার মাঝে। আমাদের শহীদ ইমামের পবিত্র রক্ত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামের বিজয়ের ইতিহাসে নতুন মোড় এনে দেবে। আমরা কখনোই মাথা নত করব না। 2007 সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিস ও বিশ্বব্যাপী মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল তার নাম। 1994 সালে আর্জেন্টিনায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আহমদ ওয়াহিদির নাম উঠে আসে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সাথে সম্পৃক্ত থাকায় তার উপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।